সবাই যেন দেখা যায় তাহলে তো সামনে দেখা যায় সেরকম রাউন্ড হইতে লাগবে এরকম একটা রাউন্ড না তো তুমি এখানে ঢুকো वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद नायक जय भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 गाढ़ो गाढ़ो श्रीमती साथी चौधरी नागा उमा करमजी अरुणाचल उमा भट्टाचार्य त्रिपुरा अनुसुआ चौधरी मणिपुरी रूमा चक्रवर्ती एसामिस बुला বিশ্বাস शम्पा दे बेंगली ब्राइडल रंजना पाल बेंगली ट्रेडिशनल बांग्ला ट्रेडिशनल जयश्री चौधरी गुजराती मून करमजी केरलियन स्वप्ना दे तमिल प्रियंका देवनाथ साउथ इंडियन प्रतिमा देवराय पंजाबी राखी रॉय चौधरी मराठी झुमा भट्टाचार्य हासी रीता चौधरी राखी घोष और आमादेर भारत माता श्रीमती नमिता चक्रवर्ती এখন আমাদের মাননীয় সভাপতি শ্রী পদ্মশ্রী শ্রীযুক্ত মানস চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
উপস্থিত দেশভক্ত নাগরিকগণ সেই পতাকা উত্তোলন করেছে। পুলিশ গিয়ে ভোর 4:30টার সময় সেটাকে নামিয়ে নিয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি যে সবাই ভারতবর্ষে থাকলেও সবাই যে ভারতীয় ভাবাপন্ন সেটা নয়। এখনো আমাদের মধ্যে অনেকে আছেন যারা ভারতের সঙ্গে যুক্ত হতে চান না। তাদের মানসিকতার পরিবর্তন হোক, তাদের মতবাদ বদলাক, মনোভাব বদলাক, এই প্রার্থনা করছি। আমি আজকে বেশি কিছু বলবো না, আমার শরীরটা অত ভালো নেই। আমি শুধু দুটো কথা বলবো। আজকে যে ভারত এত যে উন্নতি করেছে তার আমি একটু বসে বলি, তার একটা মূল্যায়ন করা এখানে সম্ভব নয়, কিন্তু আমি এটা বলতে পারি যে দুটোর যদি উপমা দিই তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। যখন ভারত স্বাধীন হয়েছিল আমাদের নাগরিকদের গড় আয়ু ছিল 32 বছর। একজন ভারতীয়ের আয়ু ছিল 32 বছর। আজকে 79 বছর পরে আজকে এই আয়ু দাঁড়িয়েছে 74 বছর। আপনি দেখুন আমাদের যখন শিক্ষার ব্যবস্থা ছিল ব্রিটিশ আমলে, তখন আমাদের গড়পড়তায় ছিল 34%। 100 জনের মধ্যে 34% আমাদের পড়ালেখা করত। আজকে সেটা 70 থেকে 75-এর মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। আমরা একটা ছোট্ট উপমা দিলাম কিভাবে আমরা এগিয়েছি। আমাদের যে রাজ্যে আমরা বসে আছি, এই রাজ্যের যখন প্রথম বাজেট পেশ করা হয় আজকে থেকে 1972-তে যে ফার্স্ট বাজেট বিবিলিঙ্গ প্লেস করেছিলেন, তার কতটা ছিল? 38 লাখ টাকা এই মেঘালয়ের বাজেট ছিল প্রথম বছর। আজকে সেটা দাঁড়িয়েছে 27,000 কোটি টাকা। মানে আপনারা এর থেকে বুঝতে পারেন যে দেশের প্রগতি কতটা হয়েছে। আমি মনে আছে 1965 পাকিস্তান ওয়ারের সময় যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের ডাক দিয়েছিলেন মিসে মিল, একবেলা ভাত খাবে। ভারতের খাদ্য ভাণ্ডার শূন্য ছিল, আমরা বিদেশ থেকে চাল আনাতাম। আমরা যারা তখন ছিলাম আমরা জানি, কালো কালো ভাত খেতাম আমরা, কালো রঙের। আজকে সেইখান থেকে উঠে ভারত এখন চাল রপ্তানি করছে কত মিলিয়ন টন, আমার হিসাব নেই, কিন্তু সব রপ্তানি আমরা বাইরে করি। এই যে 65 থেকে আমি 75, 10 বছরের মধ্যে কিভাবে এটা হয়ে গেল, এই ভেলকিবাদী কিভাবে হলো, ভারত কিভাবে হঠাৎ করে দিল, এটার একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, ভালো লাগবে শুনে। এটার পেছনে স্বামী বিবেকানন্দের একটা হাত আছে বলবো। উনি যখন 1893-তে শিকাগোতে গিয়েছিলেন, স্বামীজি আমেরিকার ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, চিন্তক, নিউজ পেপার এডিটর, এদেরকে তিনি খুব মুগ্ধ করেছে, তার বচন, তার বলা। এবং স্বামীজি অনেক মাস ছিলেন আমেরিকাতে, যেখানেই গেছেন প্রেস তার পেছনে পেছনে ছুটেছে এবং তিনি যা বলছেন সেটা ফলো করে ছাপছে আমেরিকার প্রেসে। স্বামীজির অনেক কথার মধ্যে একটা কথা বলেছেন সবাইকে, যে আমার দেশ গরিব,
আমার দেশকে তোমরা একটু সাহায্য করো, টাকা পয়সা যা দিয়ে পারো, টেকনোলজি, সায়েন্স ইত্যাদি দিয়ে। ওই সময় এক আমেরিকান ব্যবসায়ী, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে প্রায় মরণাপন্ন। ব্যথায় উনি আর বাঁচার ওনার ইচ্ছা ছিল না। উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন নিজের প্রাণ নিজেই নেবেন। কাগজে পড়লেন যে স্বামীজি ভারত থেকে এসছেন, উনি ভারতের জন্য, গরিবদের জন্য টাকা চাইছেন। ভদ্রলোক এক ঝোলা টাকা নিয়ে, ডলার নিয়ে স্বামীজির হোটেলে গেছেন। স্বামীজি কিছু একটা লিখছিলেন, তখন পেছন ফিরে লিখছিলেন। ভদ্রলোক দরজা দিয়ে ঢুকে গেছে, বলছে আপনি বসুন, আমি কাজটা সেরে নিচ্ছি। স্বামীজি ঘুরে তাকিয়েই ওনাকে প্রথম কথা যেটা বললেন অবাক করার মতো, যে আপনি কেন আপনার প্রাণ নিতে চেষ্টা করছেন? আপনার বাঁচার অনেক দরকার, ভারতের আপনাকে দরকার। ভদ্রলোক খুব বিচলিত হয়ে গেল, কি করে জানলো আমার মনের কথা। তো উনি টাকাটা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে। ওই ভদ্রলোক পরে তার মন পাল্টালেন। ক্যান্সার থেকে উনি বিলুপ্তি পেয়েছিলেন এবং বহু বছর বেঁচেছিলেন। তিনি মারা যাবার পরে তার নামে একটা ফাউন্ডেশন হয়, প্রচুর টাকা দিয়ে ওই ফাউন্ডেশন হয়েছিল। সব গচ্ছিত টাকা ওর মধ্যে ঢেলে, আমি যার কথা বলছি আমি নাম বললে বুঝবেন আপনারা, রকফেলার, জন ডি রকফেলার সিনিয়র, ওনার কথা বলছি। আর রকফেলার ফাউন্ডেশন কি করলো, যখন ভারত ওই গ্রিন রেভলিউশন বা যে চাল উৎপাদনের যে প্রচেষ্টা, সেখানে রকফেলার ফাউন্ডেশন টাকা দিয়েছে। ওই টাকাতে স্বামীনাথন তার বৈজ্ঞানিক যে তার প্রচেষ্টা, তা দিয়ে চালের নতুন উৎপাদন করে ভারতকে সমৃদ্ধশালী করলেন। কোথায় বিবেকানন্দ, কোথায় রকফেলার, কোথায় আমাদের চাল? তাই আমি বলছি যে ভারতবর্ষে এমন একটা দেশ, যে আমরা এই দেশে মনীষীদের আমরা পেয়েছি। এটাই ভারতের কোন দেশে এরকম মনীষী হয়? এই দূরদৃষ্টি থাকার লোক কোথায় আর কোন দেশে দেখেন আমাকে? আমাদের দেশে এন্টার আছে, এন্টার না, আঙুলে গোনা যাবে না, এত লোক আছে। আমি আজকে শেষ করব ঋষি অরবিন্দের, আজকে যেহেতু ওনার জন্মদিন, এই কথাটা একটু বলা বোধহয় খুব দরকার। এই যে আজকে স্বাধীনতা 15ই আগস্ট 47, যদি আপনারা পেছনে ফিরে তাকান, 47-এ পাকিস্তান হয়ে যাবার প্রাক্কালে এবং ওই সময়টাতে প্রচুর হানাহানি হয়েছে। হিন্দু মুসলমানদের মধ্যে বিশাল রক্ত প্রবাহ হয়েছে। ওই 15 তারিখ আগস্ট মাসে 1947-এ ঋষি অরবিন্দ দেশবাসীর জন্য একটা চিঠি লিখেছেন। দেশবাসীর উদ্দেশ্যে তার চিঠি, যে প্রিয় দেশবাসী বলে উনি অনেক কথা বলেছেন। তার একটা সার কথা যেটা আজকে বলা উচিত, উনি বলেছিলেন যে আজকে এই যে হানাহানি হচ্ছে, ধর্মে ধর্মে হানাহানি হচ্ছে, ভারতীয়দের মারছে, বলছে এটা নিয়ে বিলাপ করো না। উনি বলছেন এটা নিয়ে বিলাপ করো না। এই যে পার্টিশন দেখছো, ভারত পাকিস্তানের পার্টিশন, বা আজকে বাংলাদেশ ভারতের পার্টিশন, সেই পার্টিশনটা ক্ষণস্থায়ী, এটা একদিন উঠে যাবে। উনি বলেছেন, তা আবার বলেছেন যে উঠবে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে আমাদের সম্পর্ক ভারতের সঙ্গে, পাকিস্তানেরও দেখুন আছে, বাংলাদেশেরও আছে। বলে এই দুটো কারণে এই যে পার্টিশন, এই পার্টিশনটা ঘুচে যাবে। কত বড় আশার কথা উনি বলে গেছেন। আজকে মনে হচ্ছে যে এটা বোধহয় দুর্বিষহ, মনে হচ্ছে না এটা সম্ভব, কিন্তু ঋষিদের কথা কখনো ব্যর্থ হয় না। এবং ঋষি অরবিন্দ এমন একজন ছিলেন
যিনি আগামীকাল দেখেছেন, কাল কি হবে সেটা উনি দেখেছেন। অনেক ঊর্ধ্বে উঠেছিলেন, ভারতবর্ষে এইরকম মনীষী আর কেউ নেই। আজকে আমি বেশি কথা বলতে চাই না, কারণ অনেক গান বাজনা আছে, আপনারা গাইয়েরা একটু অধীর হয়ে আছে কখন উনি মাইক ছাড়বেন আর আমরা একটু আরম্ভ করব। খুব ভালো কথা, আমরা একটু গান শুনি। বৃষ্টি বোধহয় মনে হয় না, বৃষ্টি হবে না, ওটার জন্য চিন্তা নেই। তো আমি আরেকবার আপনাদেরকে অনেক অনেক সম্ভাষণ জানাচ্ছি। ভালো থাকবেন, ভারতের প্রতি আনুগত্য রাখবেন, এবং আমার মনে হয় আমরা আশাবাদী হতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ। ধন্যবাদ মানুষটা এত সুন্দর বক্তৃতা রাখার জন্য। এখন আমাদের নীলবন ক্লাবের সদস্যবৃন্দরা দেশাত্মগত সমবেত সঙ্গীত পরিবেশন করবেন। পরিচালনায় শ্রীমতী জয়শ্রী চৌধুরী, আর তবলায় সহযোগিতা করছেন সঞ্জয় দেব।
অত্যাচারীর কবল থেকে স্বাধীন করতে ভারতকে মুছে দিতে মার অপমান প্রাণ হারালো তরুণদল শুনলে গাথা আজও চোখে আসে জল আজও চোখে আসে জল